আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার মা এসছেন আমার বাসায় বেড়াতে। তো জিজ্ঞেস করলাম, আম্মা কি খাবেন? তো ২-১ টা অন্য খাবার যেরকম খুব পছন্দ করে ফিরনি খেলেন। তারপরে আ গরুর পায়া রান্না করেছিলাম, গরুর নেহারি, সেটা খেলেন। আর আজকে বলেছেন উনি অন্য তরকারির সাথে রাতে একটুখানি বেগুনের টক খাবেন। তো এটাকে বেগুনের টকও বলা যায়, আচারি বেগুনও বলা যায়। এটা আমি হলুদ হলুদ আর লবণ, সামান্য একটু মরিচ দিয়ে মেখে নিয়েছি। এটাকে হালকা করে ভাজবো, যেভাবে আমরা বেগুন বড়া খাই না ওরকম করে ভাজবো, ওরকমই হবে আর কি। বেগুনের টক আম, যদি আপনি নিজে আচারের মতো একটা জিনিস করেন, সেক্ষেত্রে পাঁচফোড়ন মশলাতে দিবেন। তারপরে তেঁতুল তো দিতেই হবে, তেঁতুলের মার। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি এখানে। সারা বছর আমার তেঁতুল ভিজা মানে ফ্রিজে থাকে, মানে কালেকশনে থাকে। তেঁতুল খুব দরকারি একটা সংসারের, মানে রান্নাঘরের, ভাড়ার ঘরের একটা জিনিস, উপাদেয় এবং প্রয়োজনীয়। তো সেটা তো থাকেই। আর তো তেঁতুল আমি এটাই মাড় তৈরি করে নিব। আর তার সাথে চিনি যুক্ত হবে, একটুখানি কর্নফ্লাওয়ার যুক্ত হবে। আর খুবই, মানে, কিন্তু যেটা হবে সেটা খুবই মজাদার, উপাদেয়। আমি বেগুন ভাজাটা হলে আবার আসছি। আমার বেগুন ভাজাটা শেষ। এই যে একদম হালকাও না, আবার একদম অনেক পরিপূর্ণ ভাজাও না, হাফ ডান, হাফের চেয়ে আরেকটু বেশি ভাজলাম। একটুখানি পেঁয়াজ দিব। এটাতে অনেক বেশি মশলা লাগে না, মেইনলি যে তেঁতুল আর চিনির যে স্বাদ এবং আচারের গন্ধ, সেটাই হলো এখানে প্রধান। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা নিই, মানে পাঁচফোড়ন আর কি। পাঁচফোড়নে আছে সরিষা। এগুলো আমি আসলে একসাথে, মানে বাজার থেকে যে একসাথে থাকে না প্যাকেটে, ওইটা আমি ব্যবহার করি না। সরিষা, মৌরি, এই যে মৌরি, পানের সজ বলে, পান খাওয়ার। তো কালো জিরা, কালো জিরা, অল্প একটু মেথি, একটু জালটা কমাই দিই। আর কোনো মশলা? আচ্ছা। আর একটুখানি, এক চিমটি, এটার সাথে দেই না, তারপরেও দিচ্ছি একটুখানি জিরা। জালটা একদম কমাই দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে মুশকিল। একটুখানি পানি দিই। তো নুন না দেওয়া পর্যন্ত এরকম রাগ করতেই থাকে। চুপ কর বাবা। পাঁচফোড়নের গন্ধে একদম সারা ঘর, রান্নাঘর ভরে গেল। এক চিমটি আদা বাটা, একটুখানি রসুন বাটা, একটুখানি জিরা বাটা, সামান্য একটু
গুঁড়া হলুদ, একটু গুঁড়া মরিচ, দিয়ে মশলাটা কষাচ্ছি। এখানে তেজপাতা দেওয়া যায়, তেজপাতা আবার কৌটা থেকে বের করতে হবে, মাঝে মাঝে ফাঁকি দিই, নিজেই ফাঁকি আসলে কার সাথে, নিজের সাথেই নিজে ফাঁকি দেই। একটুখানি আর একটু পানি দিই, মশলাটা পানি দিচ্ছি আমি একটু, এখন চিনিও দিব, এত তেঁতুল থাকবে তো এতখানি চিনি লাগবে। এই যে তেঁতুলের মাড়টা, আমি তেঁতুলের যে বীজের খোসাটা, সেই খোসাটা নিয়েছি, ওটা একটু মুখে লাগলে ভালো লাগে, মুখে পড়লে এটা খেতে ভালো লাগে। মশলাটা একটু হতে থাক, একটু কথা বলি। অনেক সময় আপনারা বলেন যে অমুক মাছে হলুদ, অমুক মাছে লবণ, অমুক মাছে আদা। এটা হয় কি যে, ওই যে আমি একদিন একটা গল্প বলেছিলাম না, যে একটা সাহায্যকারী মানুষ, সে আমাকে বলল যে ধনেপাতা ভর্তা করবে, তখন ধনেপাতা ভর্তার সাথে সে একটুখানি এক টুকরা আদা দিল। তা আমি তো প্রথম খুব অবাক হয়ে গেছি যে আদা কেন। তো ফাইনালি যখন ওটা খেলাম তখন আমার কাছে খুব ভালো লাগলো। তো তখন আসলে মানে এইভাবেই চিন্তা করা উচিত যে যে যখন যেটা খায়, কেউ নিশ্চয়ই পয়সা দিয়ে বাজার করে অনেক কিছু এনে তারপরে সেটা নষ্ট করার জন্য কেউ মানে ভুল জায়গায় আদা, ভুল জায়গায় রসুন দেয় না। বিশেষ করে গৃহিণী যারা রান্না বাড়া করেন, যারা রান্নাঘরের দেখাশোনা করেন, যারা, তারা কখনো সেই কাজটা তারা করবেন না আমার ধারণা। তো সেখানে মনে করেন যে আমি একটা জিনিসে আদা দিলাম, আপনি সেটা আদা দেন না, তো এটা তো আমার রান্নাটা তো সরাসরি আপনি খাচ্ছেন না, আপনি দেখছেন। তো সেখানে আপনি আদা দিবেন না, ঠিক আছে, বা কমেন্টে বললেন যে আমি আদা দিই না, এইটুকুই মনে হয় ঠিক আছে, তাই না? আমি কিন্তু কোনো জায়গায় গিয়ে আর একটা কথা বলি, সেটা হলো খাবার, এই খাবার এরকম আমি খাই না, এই এই বাক্যটার নাম হলো খাবারের গীবত। আপনারা সবাই জানেন, কম বেশি আমরা মুসলমান যারা সবাই জানি যে গীবত খুব একটা খারাপ জিনিস। সেখানে খাবার খেতে বসে দূর, লবণই দেয় না, লবণই হয় নাই, ঝাল হয় নাই, এটা একটা খাবার হলো, এই এরকম বলা খাবারের গীবত। এটা হলো আলাদা একটা সেক্টর। তো খাবারের গীবত একদমই করা উচিত না, কারণ স্রষ্টা আপনাকে ওই দিন ওই কম নুনওয়ালা খাবারটাই আপনার রিজিকে লিখে রেখেছে, সেই কথাটা মনে রাখতে হবে। আমরা কোনোদিন হয়তো খুব অনেক মজা হয়, অনেক চেটেপুটে খাই, আপনাদের কি ধারণা যে শুধু রাঁধুনি সেই কাজটা সম্পন্ন করেন? তা না, সব কিছু মিলে বাজার, মশলা, টাইমিং এবং রাঁধুনির হাত, সমস্ত কিছু মিলে যে খাবারটা তৈরি হয় সেটা কিন্তু আল্লাহ আগেই রেডি করে রাখেন, আগের থেকেই সেই চিত্রকল্প, সেই গল্পটা লিখে রাখেন। এই বিশ্বাসটা থাকতে হবে যে আমি যে ভাত চড়ালাম, ভালো ভাত, তারপরে যখন আমি ভাতটা যখন ঠিকা দিলাম, মানে ওই যে ভাত মার গালানোর পরে আবার একটুখানি ভাত পানিটা সরানোর জন্য একটু চড়চড় করার জন্য দিলাম, দিয়ে আমি কি একটা কাজে ঘরে গেলাম, এসে দেখি ভাত পোড়া লেগে গেল। পোড়া এমন পোড়া লাগলো যে ভাতে পোড়া পোড়া গন্ধ। কিন্তু গল্পটা কেমন জানেন? ওই পোড়া পোড়া ভাতটা আপনার সেই দিনের রিজিকে লেখা ছিল। এই কথাটা আসলে খুব মানতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যা খাই সেটা আসলে আমাদের কপালে লেখা থাকে, এবং সেটা নিয়ে যখন আমরা নাক সিটকাই তখন সেটা হবে খাবারের গীবত। কোনো বাসায় গিয়ে তো অবশ্যই না, আর নিজের স্ত্রী রান্নলো বা হাজবেন্ড রান্নলো, মা রান্নলেন, তখনও বলা যাবে না যে এটা একটা কি রান্না হলো।
সত্যিকার অর্থে সহিষ্ণুতা একটা অনেক বড় একটা ব্যাপার। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি, পুরাটা দিব না, অল্প একটু দিব, কারণ এটা অলরেডি সুন্দর একটা কনসিস্টেন্সি হয়ে গেছে। এই যে একটু আঠালো আঠালো। তো এখানে কিন্তু আমি মশলার সাথে শুধু মিষ্টি কোনো আমের আচার আচার দিলেও এত কিছু করতে হতো না, কিন্তু যেহেতু আমি রেডিমেড খাবার এড়িয়ে চলি, সেখানে এই জায়গাটাতেও আমার এই ব্যাপারটা থাকে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো কিছু না, একটু উল্টে পাল্টে, অনেক সময় আমি আমি কয়েকজনকে দেখেছি বেগুন রান্না করে ভেজে তার উপরে শুধু মশলাটা ছেড়ে মানে ঢেলে দেয়, তাতেই হয়ে যায়, সেটাও হয়। আমি আর একবার উল্টাবো, তারপরে আমি আবার আসছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি আমার সারাটা ভুবন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন। হায় রে তুমি আমার সারাটা ভুবন। এই যে গানের মধ্যে একটা হায় রে বললাম, তো মনে করেন তোমায় নিয়ে ভাবে নিয়ে মন, হায় রে, এইভাবে হয়তো গাইলাম। তো গাই নাই, আমি একটা মানে উদাহরণ দিচ্ছি। তো সেখানে মিউজিক ডিরেক্টর যে আমাদের সব্যসাচী মিউজিক ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুল, উনি তখন হয়তো বলে দিলেন যে ভাবি ওই হায় রেটা আসলে একদম হায় হবে, মানে একদম মনের ভিতর থেকে একটা আফসোস। তো তারপরে গাইলাম, তোমায় নিয়ে ভাবে নিয়ে মন, হায় রে তুমি আমার, এই যে হায় রে তুমি আমার সারাটা জীবন। একটা গানের একটা আপ এবং ডাউন, আপস অ্যান্ড ডাউন। এটা ছবিতে আসলে, ছবিতে প্লেব্যাক আপনারা নিজেরাই চিন্তা করেন যে শিল্পী আছে অনেকজন, কিন্তু নিয়মিতভাবে প্লেব্যাক সিঙ্গার বাংলাদেশের ইতিহাসে কয়জন? তো এখানে অনেক কিছু, অনেক স্পন্টেনিয়াস, অনেক রকম গুণ থাকতে হয়, অনেক কিছু জানা থাকতে হয়, কথার সাথে গানের সাথে অভিনয় জানা থাকতে হয়, তারপরেই একটা শিল্পী। সব শিল্পীর কণ্ঠে, আপনারা সবসময় বলেন যে শাবনূরের জন্য আমি গান গেয়েছি, কিন্তু আমি কিন্তু সবাইকে অনেক 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 শিল্পীকে কভার করেছি, তাদের লিপে আমি গান গেয়েছি। তো সেখানে যখন অনেকজন শিল্পীর লিপে যখন গান গাওয়া যায়, তখনই একজন শিল্পী, কণ্ঠশিল্পী, প্লেব্যাক সিঙ্গার হিসেবে একটা সফলতা পায়। তো আমি মনে করি যে সফলতা পেয়েছি কিনা জানি না, কিন্তু আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বেগুনের টকটা হয়ে গেছে একদম মাখামাখি। বেগুনের আচারি বেগুন অথবা বেগুনের টক, এটা আসলে টক ঠিক না, টক বললে বেগুন মাইন্ড করতে পারে। তো বেগুনও যাতে মাইন্ড না করে, যারা খাবে তারাও যেন হাসি মুখে খায়। বিশেষ করে আমার মা খাবেন, তো মা অবশ্য যা খান তাই বলেন আলহামদুলিল্লাহ। তা আমি রান্না করলাম, আরও অনেকে হয়তো অনেকভাবে রান্না করেন, কে কীভাবে রান্না করেন আমাকে বলতে পারেন, আর কোথা থেকে দেখছেন সেটাও একটু বলবেন। আমি জানলাম যে কতজন মানুষ কত কষ্ট করে কত দূর থেকে দেখছেন। এই যে হয়ে গেল
টক ঝাল মিষ্টি আচারি বেগুন অথবা বেগুনের টক, যাই বলেন। হয়তো আমার চেয়ে আপনারা আরো ভালো রান্না করতে পারেন এই আইটেমটা। ওরকম হলে আমাকে বলবেন যে অন্যভাবে কেউ কেউ লম্বা বেগুন দিয়ে করেন, সেটাও অনেক দেখতে সুন্দর লাগে। তো আমাকে জানাবেন। আর আমার পুরো পরিবার এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনার পুরো পরিবার এবং আপনার জন্য ঠিক একই রকম দোয়া। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।